কথাশিল্পী বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলামের প্রথম এবং দ্বিতীয় খণ্ড মিলিয়ে আমরা যা পাই তা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় এই উপন্যাসের ঘটনাবস্তু। এর কিছু পূর্ব হতেই সমাজনীতিতে এক ফাটল ধরেছিল। সেই ফাটলের অঘোরদাদু যুদ্ধপূর্ব জগতের প্রাচীন আদর্শ এই সবেরই প্রতীকী চরিত্র। অঘোরদাদুর আত্মকেন্দ্রিকতা, অবজ্ঞা, অবিশ্বাস এবং তার রূঢ় নিঃস্নেহ আচরণ আর তার মুখে সমস্তক্ষণ উচ্চারণ, মুখ পোড়া গালি সমগ্র বাতাবরণকে বিষাক্ত করেছে। তবে বলা যায় সেই সময় নীতিবন্ধন একেবারে শিথিল হয়ে যায়নি। দীপুর মা, কিরণের মা, এরা অসহনীয় দারিদ্র দুঃখের মধ্যেও গৃহস্থ জীবনের আদর্শকে অক্ষুণ্ণ রেখেছিল। আর এইভাবে এগিয়ে চলছে উপন্যাসের ধারাবাহিকতা। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্বে কি হতে চলেছে। আমরা গত পর্বে শুনেছিলাম দীপঙ্কর সনাতন বাবুর কাছে পৌঁছেছিলেন, সনাতন বাবুর বাড়িতে। প্রিয়নাথ মল্লিক রোডে সতীকে দেখে দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল, কিন্তু স্বপ্নের ঘোর কাটতে না কাটতেই দেখলেন নয়নরঞ্জিনী দেবী তার পেছনে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। সনাতনবাবু বললেন, আসুন দীপঙ্কর বাবু। নয়নরঞ্জিনী সামনেই ছিলেন। বললেন, তুমি তো কোনো ভাবনার ধার দিয়েও যাও না বাবা, আমি সারাদিন উকিল মুহুরি করে বেড়াচ্ছি। সনাতনবাবু বললেন, তা উকিলবাবু কি বললেন মা আজ? তুমি থামো, উকিল কি বলেছে তাই শোনবার জন্য তোমার যেন ঘুম হচ্ছে না একেবারে। উকিল আবার বলবেটা কি? মামলা করেছি, এখন টাকা জমা দিতে হবে, সেই টাকার চেষ্টাতেই গিয়েছিলাম। সনাতনবাবু জিজ্ঞেস করলেন, টাকা পেলে? নয়নরঞ্জিনী দেবীর মেজাজ সপ্তমে চড়ে উঠল। বললেন, কেমন করে পাবো টাকা? টাকা কি আমি চাইলেই তারা দেবে? টাকা নিয়ে সবাই বসে আছে আমার জন্য? ন দিদি বলে আমার আপনার লোক হয়ে টাকা দিলে না, টাকা দিবে পরেরা? আমার আপনজন কে আছে শুনি? কে টাকা নিয়ে বসে আছে আমার জন্য? দীপঙ্কর বললে, কাঁচা টাকা কারোর কাছেই নেই মামনি, সবাই টাকা ইনভেস্ট করে ফেলেছে। কেউ বা চাল স্টক করেছে, কেউ বা মেডিসিন, কেউ বা আর অন্য কিছু। সমস্ত ব্ল্যাক মার্কেট করবার জন্য টাকা খাটাচ্ছে। নয়নরঞ্জিনী বললেন, এই যে আমার জামাইবাবু, আমি আজ উকিলের কাছ থেকে গিয়ে তার হাতে পায়ে ধরলুম, বললুম অন্তত 1050 টাকা আমাকে দিন, আমি তাতেই এই যাত্রা চালিয়ে নেব। আমার শাশুড়িরা আমার নিজের মিলে যে গয়নাগাটি আছে তাই বাধা দিলেই চালিয়ে নেব। তা দিলে? জামাইবাবু তো আমার আপনার জন, সেই কি দিলে আমাকে টাকাটা? এরপর আর সনাতনবাবুর বলার কিছুই ছিল না হয়তো, তিনি তাই চুপ করে রইলেন। নয়নরঞ্জিনী বললেন, তারপরে আর বৌমার কাছে গিয়েছিলে বাবা তুমি? দীপঙ্কর বললে, আমি তো রোজই যাই, একবার করে গিয়ে দেখা করে আসি। যেদিন সনাতনবাবু গিয়েছিলেন সেই দিন থেকেই কয়দিন পর পর কিন্তু সতী যেন কেমন হয়ে গিয়েছিল, আর তেমন করে এসে বসতো না পাশের চেয়ারটায়। ভেতর থেকে বলে পাঠাতো তার শরীর খারাপ। দীপঙ্কর গিয়ে দাঁড়িয়েছিল একদিন তার দরজার সামনে। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। দীপঙ্কর দরজার বাইরে থেকে ডেকেছিল, সতী, দরজা খোলো সতী। ভেতর থেকে কোনো উত্তরই আসেনি। রঘু বলেছিল, দিদিমণি সারাদিনই ঘরের ভেতর দরজা বন্ধ করে থাকে, আগেকার মতন আর বাইরে আসে না। আগে দোতলা সিঁড়ির জানালায় দাঁড়িয়ে রাস্তা দেখত, ট্রেন যাওয়া আসা দেখত। দীপঙ্কর আসবার আগেই গা ধুয়ে শাড়ি ব্লাউজ বদলে তৈরি হয়ে থাকত। দীপঙ্কর এলেই পাশে এসে বসত, তারপর সারাক্ষণ চুপ করে বসে থাকতো দুইজনে।
মুহূর্তগুলো দুইজনের ভাবনার ছাদের ওপর দিয়ে হু হু করে উড়ে যেত নিঃশব্দে। তারপর রাত হতো, আরও রাত হতো, আরও অন্ধকার হতো, আরও ঘনিষ্ঠতা হতো। আর তখন উঠে দাঁড়াতো দীপঙ্কর। আস্তে আস্তে সদর দরজা দিয়ে সোজা রাস্তায় গিয়ে নামত। কিন্তু সেই দিন আর দেখা করলে না সতী, সেই দিন আর দরজা খুললে না। দীপঙ্কর অনেকক্ষণ চুপ করে একলা বসে থেকে থেকে একসময় সদর দরজা খুলে বাইরের অন্ধকার রাস্তায় নেমে এসেছিল। তারপর নয়নরঞ্জনী জিজ্ঞেস করলেন, তারপর? দীপঙ্কর বললে, তারপর আর টাকার কথা বলবার কোনো সুযোগ পাইনি মামনি। আর সেই যে তোমাদের আপিসের আর একটি ছেলে, ওই ঘোষাল না কি যেন নাম তার, সে তো রইল সেইখানে সেই দিন, বলেছিল খবর দেবে, কিন্তু সেও তো আর কোনো খবরই দেয়নি বাবা। তুমিও কোনো খবর দিলে না, তোমার ঘোষালও কোনো খবর দিলে না। আমি কদিন তাই খুব ভাবছিলাম। দীপঙ্কর বললে, আমিও কি আর কম ভাবছি মামনি? তুমি আর আমার ভাবনায় কতটুকু বুঝবে বাবা? আমার যা হচ্ছে সে আমিই বুঝছি, আর আমার ভগবানই বুঝছে। এই দেখো না, এই কেবল উকিল বাড়ি যাচ্ছি আর মুঠো মুঠো টাকা গুনে গুনে দিয়ে আসছি। সব যাচ্ছে উকিল আর পেশকারের গভ্যে। কি যে হবে। তারপর একটু ভেবে বললেন, আচ্ছা বাবা, ওই সেদিন বৌমার নামে ওই টেলিগ্রামটা কে করলে? কার টেলিগ্রাম? বৌমার তো সাতকুলে কেউ নেই, এক বোন ছাড়া। তা বৌমাকে টেলিগ্রাম করতে যাবে কে? তা সে বোন তো শুনলাম দিল্লিতে নাকি আছে, না? হ্যাঁ। তার তো খুব পয়সা শুনেছি। তার সঙ্গে তোমার জানাশুনো আছে? দীপঙ্কর বললে, আছে। লক্ষ্মীতে ইচ্ছে করলে 2-3 লাখ টাকা এমনিই দিতে পারে। তা তাকেই একবার বলে দেখো না বাবা। আমি তো তার বোনের শাশুড়ি, মায়ের পেটের বোনের শাশুড়ি। এইটুকু উপকার তুমি বললে আমার জন্য করবে না? এ কথাটা দীপঙ্করের এই কয়দিনে একবারও মনে হয়নি। ছিটে ফোটার কথা মনে হয়েছে, আপিসে যে 2-4 জন মার্চেন্ট আসে তাদের কথাও মনে হয়েছে, হোসেন ভাইয়ের কথাও মনে হয়েছে, কিন্তু লক্ষ্মীদির কথাটা একবারও মনে হয়নি। লক্ষ্মীদি তো টাকাটা দিতেই পারে। দিল্লির কন্ট্রাক্টর মহলে তো ভীষণ প্রতিপত্তি লক্ষ্মীদের। সুধাংশুকে বললেই তো যে কোনো কন্ট্রাক্টর 1 মিনিটে টাকাটা দিয়ে দিতে পারে। এটুকু করবে না লক্ষ্মীদি? তাই করো বাবা তুমি দীপু। এই বলে নয়নরঞ্জনী দাসী যা কখনো করেনি তাই করে ফেললেন। হঠাৎই দীপঙ্করের 2টো হাত নিজের 2টো হাতে জড়িয়ে ধরলেন, বললেন, তোমাকে বাবা আমার এই উপকারটা করতেই হবে। আমার এতদিন মনে পড়েনি বলে আমি তোমায় বলিনি। বৌমার বোনকে বলে দিতেই হবে বাবা। দীপঙ্কর এতদিন পর এই প্রথম নয়নরঞ্জনীর দিকে যেন স্পষ্ট করে চেয়ে দেখলে। কি করুণ, কি বেদনাদায়ক চেহারা হয়েছে সতী শাশুড়ির। নির্মম ভাগ্য তাকে কত নিচে নামিয়ে নিয়ে এসেছে তা যেন তিনি নিজেও বুঝতে পারছেন না। মুখের চামড়ার রেখাগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, তীক্ষ্ণ হয়ে উঠেছে। বললেন, তুমি তো আমার সবই জানো বাবা, তুমি তো আমার সব কিছুই দেখেছ। সেই বাড়ি আজ কি হয়েছে তুমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছ। আর চাকচিদের মাইনেও দিতে পারিনি কত মাস। দীপঙ্কর আর থাকতে পারলে না, বললে, আপনি চুপ করুন মামনি। আমাকে আপনি আপনার নিজের ছেলের মতোই দেখবেন। আমি আমার যথাসাধ্য করব আপনার জন্য। নয়নরঞ্জনী আবার চোখের জল মুছে নিলেন নিজের আঁচল দিয়ে, বললেন, তুমি আমার ছেলের মতোই বাবা। আমি আগে যা যা বলেছি সব ভুলে যেও বাবা, কিছু মনে রেখো না। বুড়ো মানুষের সবসময় মাথার ঠিক থাকে না। কি
কি বলতে কি বলে ফেলি। দীপঙ্কর বললে, আপনি থামুন মামনি, সেসব কথা মনে রাখলে আমি এমন করে এত কাণ্ডের পর এখানে আসতাম না। আমি আজ সতীর কাছে সনাতনবাবুকে নিয়ে যাব, তাই এসেছি। নয়নরঞ্জিনী বললেন, কিন্তু আমার ছেলেকে তো তুমি চেনো বাবা, সোনাকে নিয়ে গেলে যে সব পণ্ড হয়ে যাবে, বৌমার মুখ দেখে আমার ছেলে যে সব ভুলে যাবে। দীপঙ্কর বললে, না মামনি, আপনি তাহলে আপনার বৌমাকে এখনো চেনেননি, আর আপনার ছেলেকেও আপনি চেনেননি। কিন্তু সেই দিন তাহলে বউ অমন করে আমার মুখের ওপর কথা বলে, আজকে আমার এই অবস্থা বলেই তো সেই দিন অত কথা শোনাতে পারলে। আগে হলে আমি 10 ঘা জুতো মেরে অমন বউকে সায়স্তা করতুম না। বউ হয়ে শাশুড়ির মুখের ওপর কথা বললে, এত আস্পর্ধা বউয়ের। দীপঙ্কর বললে, ওসব কথা থাক, এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি, চলুন সনাতনবাবু। নয়নরঞ্জিনী বললেন, সেখানে গিয়ে এই দীপু যেমনভাবে কথা বলতে বলবে তেমনভাবেই কথা বলো, বুঝলে সোনা? দীপঙ্কর বললে, সে আপনাকে কিছু ভাবতে হবে না মামনি, সনাতনবাবু নিজেই সতীর সঙ্গে কথা বলবেন, দুজনের মধ্যেখানে আমি নাই বা থাকলাম। না না বাবা, অমন কাজটি তুমি করো না, সে রাক্ষসী ভালো মানুষ পেয়ে আমার সোনাকে বশ করে ফেলবে, তাকে আমি হাড়ে হাড়ে চিনি, শেষকালে আমার ছেলেও আর বাড়ি ফিরবে না। সনাতনবাবু এতক্ষণ কোনো কথা বলেননি, এবার একটু হাসলেন, বললেন, না মামনি, তোমার ভয় নেই, আমি তোমার বৌমাকে বাড়ি ফিরিয়ে আনবই, তুমি নিশ্চিন্তে থাকো। তাই যদি আনবে তো সেই দিন অমন করলে কেন? আর তাছাড়াও বৌমাকে আনো আর না আনো, বৌমার টাকাটাই হলো আসল, সেইটে আনতে যেন ভুলো না। সনাতনবাবু বললেন, কিন্তু সে তো আনতে পারবো না মা, তোমার বৌমাকে আনবার ভার আমি নিতে পারি, টাকা সে দেবে কি না তা তো আমি জানি না। নয়নরঞ্জিনী বললেন, বেশ তো কথা বললে, বৌমাকে এনে আমার কিসের লাভ শুনি? টাকায় যদি না পেলুম তো বৌমার মুখ দেখলে কি আমার পেট ভরবে? দীপঙ্কর বললে, ওসব আপনাকে ভাবতে হবে না মামনি, আমি যখন আছি তখন সব ভার আমার উপর ছেড়ে দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। গাড়ি ডাকা হয়েছিল। দীপঙ্কর তখনও কেবলই ভেবেছিল, আর যদি সমস্ত ভালোই ভালোই সমাধান হয়ে যায় তাহলে হয়তো আবার সতী সুখী হবে। হোক না ঘুষ, হোক না টাকার প্রলোভন, হোক মিথ্যে কথা, তাতে কোনো দোষ নেই। সংসারের প্রতিদিনের কাজ চালাবার মতো একটা সম্পর্ক যদি সে স্থাপন করে দিতে পারে তখন সে তার নিজের কথা ভাববে। যে স্বপ্নটা সেই বাড়িতে ঢোকবার সময় দেখেছিল সে স্বপ্নটা তো শেষ পর্যন্ত সত্যিও হতে পারে। মিস মাইকেলের আমেরিকা যাওয়ার স্বপ্ন সত্যি হয়নি, তা বলে দীপঙ্করের স্বপ্নটাও সত্যি হবে না? এ কথাই বা কে বললে? প্রাণমথবাবুই তো স্কুলে একদিন ছোটবেলায় বলেছিলেন, এক একজনের স্বপ্ন সত্যি ফলে। গাড়িটার ভেতরে গিয়ে উঠলেন সনাতনবাবু। দীপঙ্কর তার পাশে গিয়ে বসল, বললে, চলো, গড়িয়াহাট লেভেল ক্রসিং। রয়্যাল এক্সচেঞ্জ প্লেসে স্পেশাল ট্রাইব্যুনাল বসেছে। বিংশ শতাব্দীর দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি সময় একদিন বুঝি কি খেয়াল হলো কর্তাদের যে চুরিরও নাকি একটা মাত্রা আছে, পাপেরও নাকি একটা সীমা আছে। ব্ল্যাক মার্কেট ভালো জিনিস ততক্ষণ যতক্ষণ তা কর্তাদের সরকারি তহবিল স্পর্শ না করে। চুরিও খারাপ জিনিস নয় যতক্ষণ তা সরকারের নিজের ভাড়ারে শীতকাঠি না ঢোকায়। ওটা বন্ধ করতে হবে, কারণ একদিন মিলিটারি সাপ্লাইতে ভেজাল ঢুকে পড়ল শেষকালে। যাদের হাতে গভর্নমেন্ট তারাই একদিন বারুদে বালি মেশালে, তারাই একদিন ওয়ার স্ট্র্যাটেজির
ক্রু আলগা করে দিলে। আর এইসব শুরু হলো 1943 সালের শুরু থেকেই। পাবলিককে ঠকাচ্ছ ঠকাও, কিন্তু সরকারকে নয়। তাতে আলায়েড পাওয়ার্সের ক্ষতি হবে, সাউথ ইস্ট এশিয়া কমান্ডের পরাজয় হবে। আর সেই তখনই প্রবর্তন হলো স্পেশাল ট্রাইব্যুনালের, যখন কোর্টের রেকর্ড সেকশনে আর মামলার নথিপত্র রাখবার জায়গা নেই, যখন জজেদেরও আর বিচার করবার ফুরসত নেই। আর ঠিক সেই তখনই সৃষ্টি হলো স্পেশাল ট্রাইব্যুনাল। রাতারাতি সব ব্ল্যাক মার্কেটিয়াদের সাজতা করতে হবে, নইলে ইউনাইটেড স্টেটসের কাছে লজ্জায় পড়তে হবে। তারা বলে, 200 বছর রাজত্ব করবার পর ইন্ডিয়াকে কোথায় এনে ফেলেছ তোমরা? আবার যুদ্ধ যেদিন মিটে যাবে সেদিন আবার যত ইচ্ছে চুরি করো, ব্ল্যাক মার্কেটিং করো, কিচ্ছু বলবো না। পিস টাইমে চুরি পাপ নয়, ক্রাইমও নয়, কিন্তু এখন জীবন মরণ সমস্যা। দিস ইজ ওয়ার। মিস্টার গাঙ্গুলির গাড়িটা শোঁ শোঁ করে ছুটে আসছিল টেম্পল চেম্বার্স থেকে। মেন উইটনেস মিসেস ঘোষ, তাকে আনা চাই কোর্টে। মিস্টার ঘোষাল একটু হতাশ হয়ে গিয়েছিলেন প্রথমে। মিস্টার গাঙ্গুলি বলেছিল, ও আপনি কিছু ভাববেন না মিস্টার ঘোষাল, আমি মিসেস ঘোষকে নিজে গিয়ে নিয়ে আসব। মিস্টার ঘোষাল বলেছিল, কিন্তু আমি অনেকবার গেলাম, কিছুতেই দেখা করলে না আমার সঙ্গে। কারোর সঙ্গে দেখা করছে না মিসেস ঘোষ এই কয়দিন ধরে। মিস্টার গাঙ্গুলি জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? হঠাৎ এরকম হলো কেন? কি হয়েছে তার? কে জানে মশাই, এতদিন অনেক রকম মেয়ে মানুষ দেখেছি, এমন দেখিনি। সি ইজ এ মিস্ট্রি টু মি। টাকায় ভোলে না, মিষ্টি কথায় ভোলে না, কিছুতেই ভোলানো যায় না। অদ্ভুত চিজ একটি। মিস্টার গাঙ্গুলিরও অভিজ্ঞতা কম নয়। সারা জীবন টেম্পল চেম্বার্সের পৃথিবীতে মানুষ চড়িয়ে আসছে। খুনি, ডাকাত, ভদ্রলোক, মেয়ে মানুষ, বেশ্যা, ছাত্রী, প্রফেসর, ডাক্তার, কবিরাজ, বাঙালি, ইহুদি, হাজার রকমের বৈচিত্র্য দেখতে দেখতে আজ বুড়ো হতে চলেছে। যুদ্ধের সময় ক্রাইম যেমন বেড়েছে, ক্রিমিনালও তেমন বেড়েছে। সারা কলকাতায় যে এত ক্রিমিনাল, তাই তো আগে জানা ছিল না কারণ। নিরীহ ছাপোষা ভদ্রলোকেরা হঠাৎ কখন যে ব্ল্যাক মার্কেটিয়ার হয়ে উঠল, গৃহস্থ বাড়ির বউ হঠাৎ কখন সংসার ছেড়ে বেরিয়ে চলে গেল, নিজের মায়ের পেটের ভাই হঠাৎ কখন ভাইকে খুন করে বসে, এসব খবর কোর্টে না গেলে পাওয়াই যায় না। সমস্ত কলকাতার চেহারাখানা যেন কোর্টে এসে উলঙ্গ হয়ে যায়। মানুষ যেন বেআব্রু হয়ে পড়ে কোর্টে এসে। এখানে কৃপণের ট্যাগ থেকেও অনায়াসে হাজার হাজার টাকা বেরিয়ে আসে। এখানে অহংকারীর অহংকার, দারিদ্রের দরিদ্রতা, পণ্ডিতের পাণ্ডিত্য সব কিছুই বানচাল হয়ে যায়। এখানে এসে সাধু ও ভণ্ড বলে প্রমাণ হয়। ভণ্ড সাধু। এখানে অনুমানের কোনো স্থান নেই, শুধু স্থান আছে প্রমাণের। এখানে প্রমাণ করতে পারলেই অসতী সতী হয়ে যাবে, প্রমাণ দাখিল করতে পারলেই খুনি একেবারে বেকসুর খালাস পাবে। আর এই প্রমাণের রাজ্যের সম্রাট হলো টাকা। টাকা দিয়ে এখানে প্রমাণ কেনা যায়, প্রমাণ বেচাও যায়। টাকা দিলে প্রমাণ ম্যানুফ্যাকচার করা যায়। মিস্টার ঘোষাল সাধারণত আসতো দুপুরবেলা, যখন সব কিছু নিরিবিলি। ভেবেছিল নিরিবিলিতে মিসেস ঘোষকে শিখিয়ে পড়িয়ে নেবে। এই কেসটা মিটে গেলেই আবার মিস্টার ঘোষাল ডিটিএস হয়ে বসবে রেলওয়ে চেয়ারে, আর তারপর হবে ডিএমএ, তারপর হবে এজেন্ট, আর সেইখান থেকে রেলওয়ে বোর্ড। মিস্টার ঘোষাল বলতো, ইন্ডিয়া রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনে বড় গলদ আছে, আমি সব রেকটিফাই করব। সতীকে বলতো, তখন দিল্লি হবে আমার হেডকোয়ার্টার, কিন্তু আমি রুল করব হোল অফ ইন্ডিয়া। সত্যি সমস্ত ইন্ডিয়া রুল করবার স্বপ্ন দেখত মিস্টার ঘোষাল। আর তখন সত্যি মিস্টার ঘোষালের কথা
বিশ্বাস করেনি। কিন্তু কে জানতো মিস্টার ঘোষালের সেই স্বপ্ন একদিন সত্যি হবে? কে জানতো স্বাধীনতার পর মিস্টার ঘোষালেরাই সমস্ত ইন্ডিয়া রুল করবে, সমস্ত ইন্ডিয়াময় তাদেরই রাজত্ব এমন অপ্রতিহিতভাবে চলবে। কিন্তু সেসব অনেক পরের কথা। তখন এই উপন্যাসের যবনিকা পর্ব চলছে। মিস্টার ঘোষাল দুপুরবেলা এসে একেবারে চুরুটের ধোঁয়া ছেড়ে ডাকত, রঘু। রঘু এলে বলতো, কই তোমার দিদিমণি কই? রঘু বলতো, দিদিমণি ঘরের ভেতর। মিস্টার ঘোষাল দরজার সামনে গিয়ে ঠক ঠক শব্দ করত, বলতো, মিসেস ঘোষ, আমি ঘোষাল। ভেতর থেকে কোনো উত্তরই আসতো না। মিস্টার ঘোষাল আবার ডাকত, সতী, পরশুদিন হিয়ারিং আছে, মনে আছে তো? দরজাটা খোলো। তবুও ভেতর থেকে কোনো উত্তর আসতো না। মিস্টার ঘোষাল পোড়া চুরুটটাকে জুতোয় মারিয়ে আবার গটগট করে বেরিয়ে যেত। সতী রঘুকে বলে দিয়েছিল কারোর সঙ্গে সে দেখা করবে না, কাউকে ঢুকতে দিস না বাড়িতে। এমনি করে কদিন ধরে মিস্টার ঘোষাল এসে এসে ফিরে যাচ্ছিল। আর এইবার মিস্টার গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি আসতেই রঘু বললে, দেখা হবে না দিদিমণির সঙ্গে। মিস্টার গাঙ্গুলি বললেন, বলো আজকে মিস্টার ঘোষালের কেস আছে, দিদিমণিকে সাক্ষী দিতে হবে। রঘু বললে, দেখা হবে না, দিদিমণি বলে দিয়েছে কারোর সঙ্গে দেখা করবে না। মিস্টার গাঙ্গুলি বললে, তুমি বলো না গিয়ে আমার কথা, বলেই দেখো না একবার। কেন মিছিমিছি বিরক্ত করছেন বাবু? দেখা হবে না তো বললুম। মিস্টার গাঙ্গুলি অত সহজে দমবার পাত্র নয়। বলে, চলো তো, কোন ঘরে তোমার দিদিমণি আছে দেখি। বলতে গেলে একরকম জোর করেই মিস্টার গাঙ্গুলি ভেতরে ঢুকল। সতীর ঘরের সামনে গিয়ে ডাকতে লাগলো, মিসেস ঘোষ, আমি টেম্পল চেম্বার্স থেকে গাঙ্গুলি এসেছি, আজকে মিস্টার ঘোষালের ডিফেন্স হিয়ারিং। আর বেশি বলতে হলো না, হঠাৎই দরজাটা খুলে গেল। আর মিস্টার গাঙ্গুলি দেখলে সামনে সতী দাঁড়িয়ে আছে, একেবারে সেজেগুজে তৈরি, যেন এতক্ষণ ধরে তৈরিই হচ্ছিল ভেতরে ভেতরে। মিস্টার গাঙ্গুলি বললে, নমস্কার, আমায় চিনতে পাচ্ছেন তো? সতী বললে, হ্যাঁ, চলুন। আমি ভেবেছিলাম আপনি হয়তো ভুলেই গেছেন। সতী কোনো কথাই বললে না, আস্তে আস্তে বাইরের ঘরের দিকে চলতে লাগলো। মিস্টার গাঙ্গুলি আবার জিজ্ঞেস করলেন, তা আপনার শরীর ভালো আছে তো মিসেস ঘোষ? তবুও সতী কোনো উত্তর দিলে না। যেমন চলছিল তেমনি সামনের রাস্তার দিকে চলতে লাগলো। মিস্টার গাঙ্গুলি বললে, মিস্টার ঘোষাল কদিন থেকে এসে ঘুরে গেছেন, তিনি বড় ভাবনায় পড়ে গেছেন, তিনি বড় নার্ভাস হয়ে পড়েছেন। সতী তবুও কোনো কথা বললে না, যেন সচল পাথর একখানা। সচল পাথরের মতোই সামনের দিকে চলতে লাগলো কঠিন হয়ে। সামনেই মিস্টার গাঙ্গুলির গাড়ি দাঁড়িয়েছিল, তাতে গিয়ে উঠল। এবার আর পাশে নয়, এইবার মিস্টার গাঙ্গুলির সামনের সিটে গিয়ে বসল। তারপর ড্রাইভারকে বললে, চলো, রয়্যাল এক্সচেঞ্জ প্লেস। তবে কলকাতার সেই ছোটবেলাকার জীবন, সেই ঈশ্বর গাঙ্গুলি লেনের শিশুটি যেন এতদিনই এত বয়স হবার পরেও তার পরম শিশুত্বটিকে জোর করে আঁকড়ে ধরে আছে। গাড়িতে সনাতনবাবুর সঙ্গে যেতে যেতে দীপঙ্করের হঠাৎ সে কথাই মনে হলো। এক এক সময় এমন অদ্ভুত কথাও মনে উদয় হয়। ছোটবেলায় দীপঙ্করের মার পয়সা ছিল না, খেলনা কিনে দিতে পারেনি তাকে। পরের ছেলেদের খেলনার দিকে উৎসুক চোখে চেয়ে থাকত দীপঙ্কর। চণ্ডীবাবুর নাতি খেলনা নিয়ে চাকরের সঙ্গে বিকেলবেলা পার্কে বেড়াতে বেরোত। হাতে থাকতো বল,
কখনো বা লাট্টু, কখনো বা গুলতি, আবার কখনো বা ঘুড়ি। 1 পয়সার একটা 1 তেল ঘুড়ি, তাও মা কখনো কিনে দেয়নি। কিরণ আর দীপঙ্কর সেই দিকে শুধু হাঁ করে চেয়ে চেয়ে দেখেছে আর দীর্ঘশ্বাস ফেলেছে। কিন্তু তবুও কি খেলনা পায়নি দীপঙ্কর? তখন দীপঙ্করের খেলনা ছিল আকাশের মেঘ, আকাশের চাঁদ, আকাশের তারা। আর তারপর খেলনা হলো কালীঘাটের রেলগাড়ি, ভবানীপুরের হলদে রঙের ট্রাম, সোনার কার্তিক ঘাটের সাধু, কালীবাড়ির ঠাকুর, আর তারপর বয়েজ অন লাইব্রেরি। এমন তো কত খেলনা দীপঙ্কর নিজেই খুঁজে নিয়েছিল। দিনে রাতে কত খেলনাই বুকে আঁকড়ে ধরেছে। চণ্ডীবাবুর নাতির মতন কত কল্পনা, কত ভাবনার খেলনাই না বুকে জড়িয়ে ধরে ভাঙা তক্তপোষের ওপর মার পাশে শুয়ে শুয়ে রাত কাটিয়েছে। একটা পয়সাও খরচ হয়নি মার। চণ্ডীবাবুর নাতির মতো একটা খেলনাও তার ছিঁড়ে যায়নি, ভেঙে যায়নি, হারিয়ে যায়নি। সব মনের আলমারির তাকে থাকে থাকে সাজানো আছে। আর তারপরেই এসেছিল লক্ষ্মীদি। লক্ষ্মীদিও তো তার জীবনে আরেক রকমের খেলনা ছিল। আর শুধু লক্ষ্মীদিই বা কেন, সতীও তো একটা খেলনাই তার। সতী লক্ষ্মীদিকে নিয়ে সে এখনো এক বিচিত্র খেলায় তো খেলে চলেছে। এই যে সনাতনবাবুকে নিয়ে চলেছে, এও তো এক খেলাই। ছোটবেলা থেকে খেলনা পায়নি বলেই কি বড় বয়স পর্যন্ত খেলনা নিয়ে মেতে আছে সে? নাকি ছোটবেলার খেলনার অভাবের খেসারত এমনি করেই শোধ দিতে হবে তাকে জীবনভর? কে জানে। কিন্তু হঠাৎই মনে হলো, না, তা নয়, তাও তো নয়। ট্যাক্সিটা তখন হু হু করে ছুটে চলেছে রাসবিহারী এভিনিউ ধরে। সনাতনবাবু চুপ করে বসে আছেন সামনের দিকে চেয়ে। দীপঙ্কর তার দিকে চেয়ে দেখলে সেই মুখে কোথাও উদ্বেগ নেই, কোনো কৌতূহল নেই, কোনো অভাববোধ নেই, এমনকি কোনো অভিযোগও নেই। বড় রাগ হলো দীপঙ্করের, বড় ঘৃণা হলো সনাতনবাবুর ওপর। এই কি অদ্ভুত মানুষ! তাহলে যত উদ্বেগ, যত অভাববোধ, যত অভিযোগ কি সবই দীপঙ্করের একলার? হঠাৎ দীপঙ্করের ইচ্ছে হলো এক্ষুনি সে ট্যাক্সি থেকে নেমে পড়ে। সতী, লক্ষ্মীদি, সনাতনবাবু যেখানে ইচ্ছে যাক, যা কিছু করুক, যাহার নামে যাক, তাতে দীপঙ্করের কিছুই এসে যায় না। দীপঙ্কর হঠাৎ চিৎকার করে উঠল, থামাও, ট্যাক্সি থামাও! কেন এত ভাবনা সে ভাবে একলা? কিসের দায় তার? কে সে? নয়নরঞ্জিনী দাসের বাড়ি যদি নিলেম হয়ে যায়, যদি তাদের রাস্তাতেই এসে দাঁড়াতে হয়, তাতে তার কি? যদি ফোঁটা সত্যি সত্যি একদিন কালীঘাটের কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে যায়, তাতে তারই বা কি ক্ষতি? যদি কিরণের ফাঁসি হয়ে যায় শেষ পর্যন্ত, তাতে দীপঙ্করের কিসের লোকসান? সন্তোষ কাকার মেয়ের বিয়ে হলো না বলে তাতে তার তো কিছু এসে যায় না। আর মিস্টার ঘোষাল যদি কোর্ট থেকে ছাড়া পেয়ে আবার আপিসে এসে ডিটিএস হয়ে বসে, তাতে তারই বা কি? সে সেই সব ভাবনা ভাবতে যাবে কেন? সবাই ব্ল্যাক মার্কেটিং করুক, সবাই জোচ্চোর মিথ্যেবাদী জালিয়াত হোক, পৃথিবী রসাতলে যাক, তার এত ভাবনা ভাববার কিসের দায়? ইন্ডিয়া স্বাধীন হোক কিংবা না হোক, তাতে তার কি এলো গেল? থামাও, ট্যাক্সিটা থামাও! দীপঙ্কর হঠাৎ যেন কেমন উন্মাদ হয়ে উঠল। সে এই সারাদিন আপিসের অক্লান্ত খাটুনির পর কেন চলেছে সতীর কাছে? সনাতনবাবুর সঙ্গে সতীর বিবাদ মিটিয়ে দিয়ে কোন উপকারটা হবে তার? কেন এলো সে এমন করে? দীপঙ্কর আবার চিৎকার করে উঠল, সনাতনবাবু, সনাতনবাবু! কিন্তু আশ্চর্য এই, সনাতনবাবু তেমনি নির্বিকার, তেমনি উদ্বেগহীন, অভিযোগহীন দৃষ্টি দিয়ে বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছেন। ট্যাক্সি ড্রাইভারও এক মনে গাড়ি চালিয়ে চলেছে।
কেউ যেন তার কথা শুনতে পাচ্ছে না, কেউই তার কথায় কান দিচ্ছে না। সে যেন সকলের কাছে একজন বয়স্ক শিশু, কেউ তার কথায় আমল দিচ্ছে না। এই সংসার, এই কলকাতা শহর, এই বাংলাদেশ, এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র সবকিছু এই ট্যাক্সিটার মতোই দুর্দম বেগে ছুটে চলেছে সামনের দিকে। দীপঙ্করের এত বাধা নিষেধ সাবধান বাণীতে কেউই কান দিচ্ছে না, কেউ কান দেবেও না। দীপঙ্করের ইচ্ছে সত্ত্বেও সবকিছু এমনি করেই যেন অনন্তকাল ধরে চলবে। হঠাৎই ট্যাক্সি ড্রাইভারটা জিজ্ঞেস করলে, এবার কোন দিকে যেতে হবে স্যার? দীপঙ্করের হঠাৎ খেয়াল হলো, না, সে তো চুপ করেই বসেছিল, সে তো ডাকেনি কাউকেই। সনাতনবাবুকেও ডাকেনি, আর ট্যাক্সি ড্রাইভারকেও ট্যাক্সি থামাতে বলেনি। তবে কি এ তার মনের ভুল, মনের উত্তেজনা? কেন এত উত্তেজিত হয়ে উঠেছিল সে? কেনই বা সে এমন অদ্ভুত আচরণ করেছিল মনে মনে? সেই প্রিয়নাথ মল্লিক রোড থেকে বেরিয়ে সে তো এতক্ষণ একটা কথাও বলেনি কারোর সঙ্গে, সনাতনবাবুও বলেননি। সমস্ত সময়টা তো এতক্ষণ নিঃশব্দেই কেটেছে। আর তারপরেই দীপঙ্করের হাসি পেতে লাগলো। আশ্চর্য, এতদিন কথাটা তো সে ভাবেওনি। সতী, লক্ষ্মীদি, সনাতনবাবুই শুধু তার খেলনা নয়, কিরণ, ছিটে ফোটা, সন্তোষ কাকা, মিস মাইকেল, ক্ষীরোদা, গাঙ্গুলিবাবু, প্রাণমথবাবু, নির্মল পালিতকে নিয়ে সে একলাই শুধু খেলেনি। দীপঙ্কর নিজেও যেন আরেকজন দীপঙ্করের অপরিহার্য খেলনা। আরেকজন অদৃশ্য দীপঙ্কর যেন এই আকাশে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের সঙ্গে দীপঙ্করকেও তার এক খেলনা বানিয়ে নিয়েছে। দীপঙ্করের মতো সেই অদৃশ্য দীপঙ্করও যেন বড় নিঃস্ব, বড় নিঃসহায়, বড় নিঃসম্বল। তারও কেউ নেই, কিছু নেই। সব কিছু থেকেও সেই অদৃশ্য অসহায় দীপঙ্কর যেন খেলনা ছাড়া বাঁচতেই পারে না। তাই উঠতে বসতে দীপঙ্করকে নিয়ে এত নাড়াচাড়া করে। কখনো বুকে তুলে নেয়, কখনো বা লাথি মারে, আবার কখনো আনন্দ পায়, কখনো আবার নিজে খেলনা ভেঙে ফেলে নিজেই হাহাকার করে ওঠে। হঠাৎ লেভেল ক্রসিংয়ের গেটটা বন্ধ হয়ে গেল। টিং টিং করে এক নাগাড়ে ঘন্টি বেজে চলল। গুমটি ঘরে জানালা দিয়ে ঝুঁকে পড়ে ভূষণ বাইরের দিকে চেয়ে দেখলে গেটটা ঠিক পড়েছে কিনা, লাল বাতিটা ঠিক জ্বলেছে কিনা, সাউথ কেবিন থেকে কেবিনম্যান করালিবাবু সিগন্যালটা ঠিক ফেলেছে কিনা। আপ ট্রেন আসছে, 33 আপ। হুঁশিয়ার, সবাই হুঁশিয়ার। সনাতনবাবু আর দীপঙ্করকে নিয়ে ট্যাক্সিটা শোঁ করে এসে বন্ধ গেটটার সামনে ব্রেক কষল। আর ওদিকে রয়্যাল এক্সচেঞ্জ প্লেসের স্পেশাল ট্রাইব্যুনাল কোর্টে সবাই ভেতরে ঢুকতে পারবে না। পুলিশ পাহারার বন্দোবস্ত আগের থেকেই করা ছিল। শুধু যারা এই মামলার উইটনেস তারাই আসবে। আর আসবে উকিল, বার অ্যাট ল, অ্যাটর্নি, জজ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আর আসবে পিরালি, যতীন, জগন্নাথ, মকবুল। আর আসবে কেজি দাসবাবু, রামলিঙ্গম বাবু। আর আসবে আসামি মিস্টার ঘোষাল। আর আরেকজন আসবে, সে মিসেস ঘোষ, শ্রীমতী নয়নরঞ্জিনী দাসীর পুত্রবধূ, শ্রীযুক্ত বাবু সনাতন ঘোষ মহাশয়ের স্ত্রী, শ্রীমতী সতী ঘোষ। তা এমনি করেই কদিন ধরেই মামলা চলেছে। বিরাট অভিযোগ আসামির নামে। সম্ভ্রান্ত পোস্টের অধিকারী হয়ে আসামি ইললিগ্যাল গ্র্যাটিফিকেশন নিয়েছে। এ রেলওয়ে শুধু নয়, গভর্নমেন্টেরও ডিসগ্রেস, বিশেষ করে এই ওয়ারের সময়। ব্রিটিশ ওয়ার এফোর্টে এই ক্রাইম পেছন থেকে ছুরি মারার মতন। লক্ষ লক্ষ কোটি কোটি সোলজার যুদ্ধের ফ্রন্ট লাইনে অমানসিক পরিশ্রম করছে দিনরাত। লাইফ দিচ্ছে আর্মার্ড কারের সামনে, আর্টিলারির মুখ ভুয়ে বুক পেতে দিচ্ছে। ওপর থেকে প্লেন এসে বোমা ফেলছে মাথায়,
ঠিক সময় তাদের ওষুধ গিয়ে পৌঁছানো চাই সেইখানে, ঠিক সময় ফুড গিয়ে পৌঁছানো চাই সেখানে, ঠিক সময় গুলি বারুদ পেট্রোল সমস্ত কিছু পৌঁছানো চায় সেইখানে। তা কদিন ধরে একে একে সবাই সাক্ষী দিয়ে গেছে, নিখুঁত নির্ভেজাল সাক্ষী, একেবারে চোজ ট্রেনিং মিস্টার গাঙ্গুলির। যতীন বলেছে, ঘোষাল সাহেব বড় ভালো লোক, আমি তাকে ভালো করে চিনি। কত বছর ধরে চেনো তাকে? আগে 20-22 বছর। 20-22 বছর ধরে তার সঙ্গে তোমার চেনা কি করে হলো? আগে হুজুর আমি গরিব লোক, সাহেব আমাকে দয়া করেই সাহায্য করেন। কত টাকা করে সাহায্য করেন? মাঝে মাঝে 50 টাকা, কখনো বা 100 টাকা। আমার দরকার হলেই আমি গিয়ে চাই। তা তোমার মতো আর কত লোককে সাহায্য করেন? আগে তা আমি জানি না, ওই শুনেছি সাহেবের কাছে গিয়ে টাকা চাইলেই কেউ আর খালি হাতে ফিরে আসে না। তুমি জানো যে সাহেব মার্চেন্টদের কাছ থেকে ঘুষ নেয়? না হুজুর, এ হতেই পারে না। সাহেবের মতো সাচ্চা লোক কখনো ঘুষ নিতে পারে না। সাহেব সদাশিব মানুষ। টাকা কড়ির ব্যাপারে সাহেব বড় দিল দরাজ। সাহেব কখনো এই কাজ করতেই পারে না। সাহেবকে আমি 20-22 বছর ধরে দেখে আসছি। তুমি কি জানো যে একজন ফিরিঙ্গি মেয়েকে খুন করার অপরাধে সাহেবের বিচার হয়েছিল কদিন আগে? আগে হুজুর সে একদম মিথ্যে কথা। সাহেব ভালো লোক বলে সবাই সাহেবকে বিপদে ফেলতে চায়। সাহেব আমার খাঁটি মানুষ। শিবের ক্যারেক্টারে তবু দোষ থাকতে পারে স্যার, কিন্তু আমাদের সাহেবের ক্যারেক্টারে কোনো দোষ নেই। আচ্ছা তুমি যাও। এরপর কে আছে? এরপর মকবুল। মকবুল ফ্রি স্কুল স্ট্রিটের গুন্ডা। সেও সেই একই কথা বলে গেল। সেও নাকি একজন গরিব লোক, বহুদিন ধরে তার অবস্থা দেখে সাহেব টাকা দিয়ে সাহায্য করে আসছে তাকে। সাহেবের নাকি এইরকম গরিবদের সাহায্য করা অভ্যেস। পরের কষ্ট দেখলে সাহেব আর স্থির থাকতে পারে না। সাহেবের পক্ষে ঘুষ নেওয়া অসম্ভব। সাহেব সবাইকে টাকা দেয়। টাকা দিতে দিতেই সাহেব ফতুর হয়ে গেছে। সাহেব কাকে কত টাকা দিয়েছে তাও মনে থাকে না সাহেবের। কত লোককে যে সাহেব রেলের অফিসে চাকরি করে দিয়েছে তারও কোনো ঠিক নেই। মকবুল যদি লেখাপড়া জানতো, মকবুলেরও সাহেব চাকরি করে দিত। একে একে সবাই সেই একই কথাই বলে গিয়েছিল। যতীন, মকবুল, জগন্নাথ। রেলওয়ের অফিস থেকে কেজি দাসবাবু এসেছিল সাক্ষী দিতে। কেজি দাসবাবু বলেছিল, আমি ঘোষাল সাহেবের আন্ডারে 20 বছর কাজ করছি। আমি জানি সাহেবের মতো সৎ অনেস্ট লোক হয় না। ঘোষাল সাহেবের চাপরাশি সাহেবের আড়ালে সাহেবকে শুয়োরের বাচ্চা বলে গালাগালি দিত। আপনি শোনেননি? কেজি দাসবাবু বলেছিল, না স্যার। আপনি কখনো কোনো মার্চেন্টকে অফিসে এসে সাহেবকে ঘুষ দিতে দেখেননি? না। সাহেব আপনাদের ক্লার্কদের সঙ্গে কীরকম ব্যবহার করতেন? ভদ্রলোক ভদ্রলোকের সঙ্গে যেরকম ব্যবহার করেন তেমনি। তাহলে কি স্বীকার করব মিস্টার ঘোষাল একজন এফিসিয়েন্ট অনেস্ট রেলওয়ে অফিসার? হ্যাঁ, আমরা তার আন্ডারে কাজ করেছি বলে গর্ববোধ করি। তার মতো অফিসার পেলে রেলওয়ে আরও বেনিফিটেড হবে। রামলিঙ্গম বাবু ওই কথাই বলে গেল। অফিস থেকে যারা যারা সাক্ষ্য দিতে এসেছিল তারা সবাই ওই একই কথা বললে। সবাই ঘোষাল সাহেবকে ভালোবাসে। মিস্টার গাঙ্গুলি বেছে বেছে ডিফেন্স উইটনেস নিয়েছিল। শুধু তাই নয়, মিস্টার রামমনোহর দেশাই, হোসেন ভাই, কাশেম ভাইয়ের পার্টনার মিস্টার হোসেন ভাই সবাই একই কথা বলেছিল। ঘুষ দিয়ে তারা কারবার করে না। ঘুষ হলো হারাম। হারামের কারবার তারা করে না, করবেও না কখনো। ঘুষ দিয়ে যেদিন রেলওয়ের সঙ্গে কারবার করতে হবে সেই দিন তারা কারবার তুলে দেবে।
এরপর আর কে আছে? এইবার মিসেস ঘোষ, যিনি মিস্টার ঘোষালের পিএ হিসেবে কাজ করেছিলেন। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মিস্টার ঘোষাল এইবার একটু মুখ ফেরালে। দেখলে সত্যি একটা লাল শাড়ি পরে এসেছে আজ। ভিজে চুল পিঠের ওপর এলিয়ে দিয়েছে। সিঁথির গোড়ায় সিঁদুরটাও যেন একটু বেশি জলজল করছে আজ। মিস্টার ঘোষাল এক দৃষ্টে চেয়ে রইল সেই দিকে। সত্যি কোনো দিকেই দেখছে না। মাথায় ঘোমটা টেনে দিয়ে মুখটা নিচু করে এসে দাঁড়ালো সাক্ষীর ডায়াসে। আর তারপর সেই রকমই মুখ নিচু করে রইল সতী। সত্য বই, মিথ্যা বলিব না, বাধা বলি আওড়ে গেল। তারপর স্পেশাল পাবলিক প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে ঝড়ের বেগে প্রশ্ন করতে লাগলো। তার কি নাম, কোথায় জন্ম, কোথায় মানুষ হয়েছে, কত বয়স, কোথায় বিয়ে হয়েছে, স্বামীর নাম কি, স্বামীর অবস্থা কেমন, ইত্যাদি ইত্যাদি। অবান্তর অসংলগ্ন সব প্রশ্ন। কোর্টে এলে সমস্ত গোপন প্রকাশ হয়ে পড়ে। আর পড়ার জন্য তৈরি থাকাটা উচিত। সতীও যেন আগের বারের মতোই তৈরি হয়ে এসেছিল। মিস্টার ঘোষাল কান তীক্ষ্ণ করে শুনতে লাগলো। আপনি আজকের আসামি মিস্টার ঘোষালকে চেনেন? সতী ঘাড় নেড়ে বললে, হ্যাঁ। আপনি কি রেলওয়েতে মিস্টার ঘোষালের আন্ডারে লেডি পিএর চাকরি করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি তার ঠিকঠাক উত্তর দিবেন। আপনি কি দেখেছেন মার্চেন্টরা মিস্টার ঘোষালের আপিস ঘরে আসতো? হ্যাঁ। কি জন্য আসতো তারা? আপিসের কাজে। আপিসের কি কাজ? সতী বললে, ওয়াগন চাইতে। ওয়াগন অ্যালটমেন্টই ছিল মিস্টার ঘোষালের প্রধান কাজ। ওয়াগন যারা চাইতে আসতো তারা কি ঘুষ দিত মিস্টার ঘোষালকে? না। স্পেশাল পাবলিক প্রসিকিউটর জিজ্ঞেস করলে, মিস্টার ঘোষাল তাদের কাছে ঘুষের জন্য কখনো পিড়াপিড়ি করেছে? সতী এবার মাথা তুললে। তারপর হঠাৎ বললে, হ্যাঁ। আর সঙ্গে সঙ্গে সমস্ত কোর্ট শুদ্ধ লোক চমকে উঠেছে। ডিফেন্স উইটনেস এই কি কথা বলছে? এ সাক্ষী তো হোস্টাইল। একে কেন প্রসিকিউট করেছে কোর্টে? মিস্টার গাঙ্গুলি, বারাট, ল দত্ত, আসামি মিস্টার ঘোষাল সবাই স্তম্ভিত। মিস্টার ঘোষাল ঘুষ নিয়েছে তাদের কাছ থেকে? হ্যাঁ। আপনি ঘুষ নিতে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। বেশিরভাগ সময় তিনি আমার হাত দিয়েই ঘুষ নিয়েছেন। আমি মিস্টার ঘোষালের হয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছি। আর ওদিকে তখন হৈ হৈ কাণ্ড বেঁধে গেছে। বারেট, ল দত্ত চিৎকার করছেন, হোস্টাইল উইটনেস, হোস্টাইল উইটনেস। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেল। স্পেশাল পাবলিক প্রসিকিউটর সেই অল্প সময়ের মধ্যেই নিজের কাজ গুছিয়ে নিয়েছে। আপনি কার কার কাছে ঘুষ নিতে দেখেছেন মিস্টার ঘোষালকে? কার কার কাছে আপনি ঘুষ নিয়েছেন? সকলকে, সকলের কাছ থেকেই নিয়েছি। ব্যারিস্টার দত্ত মাঝখানে বাধা দেবার চেষ্টা করলে। কথার মাঝখানে কথা বলে সতীকে অন্যমনস্ক করে দেবার চেষ্টা করলে। না, এ হতে পারে না, এ অসম্ভব, দিস ইজ অ্যাবসার্ড, ইওর অনার। সকলকে মানে কাকে? কাকে কাকে? প্রত্যেকে। প্রত্যেকটি মার্চেন্ট মিস্টার ঘোষালকে ব্রাইব দিয়ে গেছে, একজনও বাদ নেই। ব্রাইব না দিলে বিজনেস হয় না, ব্রাইব না দিলে রেলওয়ে চলে না, ব্রাইব না দিলে গভর্নমেন্ট চলে না। মিস্টার ঘোষালকে একলাই আপনারা ধরেছেন, কিন্তু প্রত্যেকেই আমরা গিল্টি। আমরা প্রত্যেকেই ডিসঅনেস্ট, আমরা প্রত্যেকেই আসামি। আমরা রেলওয়ে ম্যান হয়ে রেলওয়ে ম্যানের ডিউটি করি না, আমরা হাজব্যান্ড হয়ে হাজব্যান্ডের ডিউটি করি না, আমরা ওয়াইফ হয়ে ওয়াইফের ডিউটি করি না। আমরা সবাই রটন টু দ্য কোর। আমরা বাইরে ফর্সা জামা কাপড় পরে সভ্য হয়েছি বলি,
আসলে আমরা আদিম, আসলে আমরা অসভ্য, আসলে আমরা বর্বর। অনেক বাজে কথা বলে গেল সাক্ষী। সমস্ত কোডময় হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে তখন। কিন্তু সতীকে থামাবে এমন শক্তি তখন আর কোথাও নেই। সে যেন সমস্ত বলে দেবে বলেই এইখানে এসেছে। কারোর সামনে বলবার সুযোগ এতদিন হয়নি তার। তার ছোটবেলা থেকে এই এত বয়স পর্যন্ত যত অভিযোগ জমা হয়েছিল, যত ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, আজ সব সে উজাড় করে দেবে। সে জীবনে কিছুই পায়নি। তার লক্ষ্মীদি যা যা পেয়েছে সেটুকুও সে পায়নি। বাবা পায়নি, মা পায়নি, স্বামী পায়নি, শাশুড়ি পায়নি, সংসার পায়নি, এমনকি সন্তান পায়নি। কিছুই পায়নি সে জীবনে। শুধুই পেয়েছে টাকা, যেই টাকা নিয়ে তার জীবনে কোনো উপকারী হবে না। সেই তুচ্ছ টাকাই সে শুধু পেয়েছে। আর সেই টাকার জন্যই আজ তাকে নিয়ে টানাটানি চলছে। এর চেয়ে অপমান, এর চেয়ে অসম্মান আর কেউ করেনি তাকে। কিন্তু আপনি তো এই আসামিকে সচ্চরিত্র সাধু বলে একদিন কোর্টে গিয়ে এজাহার দিয়েছেন। দিয়েছি, কিন্তু আজ আর দেব না। কেন? কেন দেবেন না? সেদিন যদি দয়া হয়েছিল আসামের জন্য, তবে আজ কেন এত নিষ্ঠুর হচ্ছেন? নিষ্ঠুর? নিষ্ঠুর হওয়ার ক্ষমতা আমার কোথায়? নিষ্ঠুর হতে পারলে তো আমি আজ সবাইকে ফাঁসি দিতুম, সবাইকে জেলে পাঠাতুম, আমার স্বামীকে জেলে পাঠাতুম, আমার শাশুড়িকে জেলে পাঠাতুম, আমার নিজের বোন, নিজের ভগ্নিপতি সবাইকে জেলে পাঠাতুম। এত লোককে জেলে পাঠাতুম যে তত জায়গা আপনাদের জেলখানাতেও নেই। সবাই গিল্টি, সবাই আসামি, সবাই মিথ্যেবাদী, সবাই জোচ্চোর। আজ যে আমরা সাধু সজ্জন সেজে ভদ্র হয়ে ফর্সা জামা কাপড় পরে সভ্য হবার অভিনয় করছি, এ জেলখানার ভয়ে নয়, এ ফাঁসির ভয়ে নয়, এ শুধু টাকার লোভে। আরও টাকা চাই আমাদের, আরও টাকা। নিজামের মতো টাকা, রকফেলারের মতো টাকা, হেনরি ফোর্ডের মতো টাকা, এন্ড্রু কার্নেগির মতো টাকা। থামুন। একজন জজ বুঝি আর থাকতে পারেননি, চিৎকার করে উঠেছেন, স্টপ! ন্যায়দণ্ড ঠুকে টেবিলে শব্দ করছেন। বেশি বাজে কথা বলা বেআইনি, অবান্তর কথা বলা অন্যায়। কিন্তু সত্যি কথা বলতে পেয়ে যেন সমস্ত দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। বারেট ল দত্ত সাহেব কী সব বক্তৃতা দিতে লাগলেন অনর্গল। স্পেশাল পাবলিক প্রসিকিউটর কী সব বলতে আরম্ভ করলেন। দুজনের তর্ক বিতর্কের দিকে তখন সতীর আর কান নেই। সতী তখন অন্য কথা ভাবছে। এই মিস্টার ঘোষালি একদিন তাকে আশ্রয় দিয়েছিল। এই মিস্টার ঘোষালি একদিন তার সর্বনাশ করতে চেয়েছিল। প্রতিটি দিন, প্রতিটি রাত্রি তখন সতীর দুর্ভাবনায় আর দুশ্চিন্তায় কেটেছে। কিন্তু সেসব কিসের জন্য? সে তো তার টাকা নয়, সে তো তার শরীর, তার দেহ। কিন্তু সেও তো প্রকারান্তরে টাকাই। সেদিন অগাধ টাকা ছিল মিস্টার ঘোষালের। টাকা ছিল তার বিলাসের বাহন। টাকা দিয়ে মিস্টার ঘোষাল সমস্ত প্যালেস কোর্ট, সমস্ত কলকাতা, সমস্ত রেলওয়ে, সমস্ত ফ্রি স্কুল স্ট্রিট কিনতে চেয়েছিল। মিস্টার ঘোষালের মুখের দিকে চেয়ে দেখলে সতী। অদ্ভুত মানুষ, একটু উদ্বেগ নেই, একটু অস্থিরতা নেই। সমস্ত কলকাতাকে পায়ের তলায় মারিয়ে দাঁড়িয়ে আছে, যেন মানুষের গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে ভেবেছিল মিস্টার ঘোষালের কাছে সত্যি গিয়েছিল আশ্রয়ের লোভে। আসলে আশ্রয়ের লোভে নয়, আসলে সেদিন নিরাশ্রয় চেয়েছিল সতী। আসলে নিজের ওপর, নিজের স্বামী, শাশুড়ি সকলের ওপরেই প্রতিশোধ নিতে চেয়েছিল। পারলে সতী সেদিন নরকে গিয়ে আশ্রয় নিত। সেদিন নরক খুঁজে পায়নি বলেই গিয়েছিল নরকের চেয়েও বড় নরক, নরকের চেয়েও বড় নর্দমাময় প্যালেস কোর্টে। কিন্তু আপনার কাছে প্রমাণ আছে?
আমার মুখের কথাই আমার প্রমাণ। কিন্তু মিসেস ঘোষ, আপনি ডিফেন্স উইটনেস, প্রমাণ দিলেই তবে আপনার সাক্ষ্য রেকর্ড হবে। তা না হলে আপনার এজাহারের কোনো দাম নেই। বুঝবো আপনি কোনো মোটিভ নিয়ে সাক্ষী দিচ্ছেন। এমন কোনো ঘটনা ঘটেছে যাতে আপনি ডিফেন্স উইটনেস হয়েও আসামির বিপক্ষে এজাহার দিচ্ছেন। আপনি প্রমাণ চান? নিশ্চয়ই। প্রমাণ না দিতে পারলে বুঝবো আপনি আসামির ওপর বিরক্ত। যে কোনো কারণেই হোক আপনি আপনার মতটা বদলেছেন। তাহলে এই নিন প্রমাণ। কত প্রমাণ চান আপনি? এই নিন। বলেই সত্যি হঠাৎ তার শাড়ির ভেতর থেকে একটা বান্ডিল বার করলে। একটানা কাগজের বান্ডিল। যতদিন ধরে যত স্লিপ পাঠিয়েছিল মিস্টার ঘোষাল মিসেস ঘোষের নামে, সেই সমস্ত কিছু। কত রাম মনোহর দেশাই, হোসেন ভাই অ্যান্ড কাশিম ভাইয়ের পার্টনার, কত মিস্টার হোসেন ভাই, কত ঝুনঝুনওয়ালা, কত বাঙালি, কত সিন্ধি, কত গুজরাটি, কত পাঞ্জাবি, কেউই বাদ নেই। কোনো প্রোভেন্স বাকি নেই। রেলওয়ের ওয়াগন সকলেই নিয়েছে। সকলেই রেলের ওয়াগন নিয়ে টাকা রোজগার করেছে। 500 টাকা ব্রাইব দিয়ে 5,000 টাকা প্রফিট করেছে। ইন্ডিয়ার মানুষরা সেদিন চাল পায়নি, ওষুধ পায়নি, ফায়ারউড পায়নি, বাড়ি তৈরি করবার লোহা, কাঠ, সিমেন্ট কিছুই পায়নি। সেই 1943 সালের ইন্ডিয়ায় এক চরম চিত্র সেই দিন। সেদিন গভর্নমেন্ট থেকে প্রচারপত্র বিলানো হয়েছে, আরও কম খাও, আরও কম পড়ো, আরও খরচ কমাও। আরেকদিকে গ্রো মোর ফুড। সেদিন ইন্ডিয়া চাষারা খেত মোটা মোটা রুটি আর নুন। কোনো দিন রুটিও পেট ভরে খেতে পেত না। তারা আর কত কম খাবে? তারা সেদিন খালি গায়ে থাকতো, খালি পায়ে থাকতো। তারা আর কত কম পড়বে? আর কত কৃচ্ছ সাধন করবে তারা? এতদিন তারা জানতো না যে কাদের জন্য তাদের এত কষ্ট। এইবার তারা জানল। এইবার তারা জানতে পারল বোমা যত মানুষ মেরেছে তার চেয়েও হাজার হাজার গুণ বেশি মানুষকে মেরেছে মানুষ। এইবার তারা জানতে পারলে যে মানুষের চেয়ে বড় শত্রু আর আমাদের নেই। মানুষ বোমার চেয়েও ভীষণ, মানুষ বন্দুকের চেয়েও মারাত্মক। এর আগে কলকাতার মানুষ বোমা দেখেনি, ট্রাঙ্ক দেখেনি, রাইফেলও দেখেনি। এইবার দেখলে তার চেয়ে ভীষণ মারাত্মক অস্ত্র তারা দেখলে। দেখলে কোট প্যান্ট নেকটাই পরা একজন ভদ্রলোক, অত্যন্ত ভদ্র সভ্য চেহারা তার। আর ঠিক তাদেরই মতো তার চোখ, কান, নাক, মুখ, ঠিক তাদেরই মতো তার চাল চলন, কথাবার্তা, ঠিক তাদেরই মতো তার হাবভাব। বাঘ নয়, ভাল্লুক নয়, সিংহ নয়, কেউটে সাপও নয়, একেবারে খাঁটি মানুষ। পিরালি, যতীন, মকবুল, জগন্নাথ সবাই বাইরেই দাঁড়িয়েছিল। কেজি দাসবাবু, রামলিঙ্গম বাবু তারাও শেষ পর্যন্ত সমস্ত শুনে যাবার জন্য অপেক্ষা করছিল। জগন্নাথ বললে, শালা শুয়োরের বাচ্চা, বেশ হয়েছে। শালা টাকা যেন হাত দিয়ে গলতে চায় না। যতীন বললে, তাহলে তুই ওরকম সাক্ষী দিলি কেন? তুই কেন দিলি শালা? যতীন বললে, আমি যে 50 টাকা পেয়েছি রে শালা, মিথ্যে সাক্ষী দেবার জন্য। জগন্নাথ পকেট থেকে 10খানা 10 টাকার নোট বার করলে। এই দেখ শালা, আমি কত আদায় করেছি, এই দেখ, গুনে দেখ। কেজি দাসবাবু, রামলিঙ্গবাবু কথাগুলো শুনছিল। শুনে এ ওর মুখের দিকে চাইলে। তারা কিছুই পায়নি। মিছিমিছি এতগুলো মিথ্যে কথা বলে এলো কোর্টে। আর শুধু মিছিমিছিই বা কেন? এই মামলায় যদি ছাড়া পায় ঘোষাল সাহেব, তো আবার ডিটিএসের চেয়ারে গিয়ে বসবে। তখন তখন তো আবার ঘোষাল সাহেবের কাছে গিয়েই তার পায়ে তেল দিতে হবে। আবার তো সেই প্রমোশনের জন্য ঘোষাল সাহেবকে গিয়ে খোশামত করতে হবে। তখন সেদিন কেউই ভাবেনি। সেদিন ঘোষাল সাহেবও হয়তো নিজেও কল্পনা করতে পারেনি যে এমন হবে। মিস্টার ঘোষাল বরাবর টাকা দিয়ে মুখ বন্ধ করেছে পুলিশের।
টাকা দিয়ে মুখ বন্ধ করেছে খবরের কাগজের। টাকা দিয়ে সমস্ত রেলওয়ে একদিন সে কিনে নিয়েছে। কিন্তু এই কথা হয়তো কোনোদিন ভাবেনি যে দৈবাৎ এক এক সময় মানুষেরও সত্য কথা বলতে ইচ্ছে হয়। মিথ্যের সংসারেও দৈবাৎ এক এক সময় ন্যায় বিচার হয়ে যায়। তা না হলে হাজার হাজার অন্যায় সত্ত্বেও এই পৃথিবী আজও চলছে কেন? আজও ইতিহাস তৈরি হচ্ছে কেন? হাজার হাজার পাপ করা সত্ত্বেও। তাই সেদিন স্পেশাল ট্রাইব্যুনাল কোর্টের জাজমেন্ট পড়ে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। শুধু মিস্টার ঘোষালই নয়, প্যালেস কোর্টের যত আসামি সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। নন্দনজিনী দাসী, কেজি দাসবাবু, রামলিঙ্গম বাবু, যতীন, জগন্নাথ, মকবুল সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল ট্রাইব্যুনাল কোর্টের জাজমেন্ট পড়ে। পাড়ায় পাড়ায় খবরের কাগজ নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল সেই দিন। ক্রফোর্ড সাহেবও স্তম্ভিত হয়ে গিয়েছিল। স্তম্ভিত হয়ে গিয়েছিল সমস্ত রেলওয়ে অফিসার, এমনকি দিল্লির রেলওয়ে বোর্ড পর্যন্ত। দীপঙ্কর, অভয়ঙ্কর সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। এমনকি যেদিন ছিটে ফোটা প্রাণমথবাবুর খবরটা বেরিয়েছিল সেই দিনও এত কেউ চমকায়নি। যেদিন লক্ষ্মীদের খবরটা বেরিয়েছিল সেদিনও এত অবাক হয়নি কেউ। কলকাতার আদালতে বিচারে এ যেন অভূতপূর্ব অভাবনীয় কাণ্ড। কিন্তু একমাত্র যে অবাক হয়নি সে হলো সতী। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে মিস্টার ঘোষালের চোখের দৃষ্টি যেন ক্রমেই কঠোর হয়ে আসছিল। যেন শেকল খোলা পেলেই এক্ষুনি নখের আঁচড়ে দাঁতের কামড়ে সতীকে ক্ষতবিক্ষত করে দেবে। এতদিন করুণা করেছে, কৃপা করেছে, এতদিন স্বরূপ প্রকাশ করেনি। এইবার উদ্দাম উন্মাদ হয়ে উঠবে। এইবার সতীকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিঃশেষ করে দেবে সে। গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের গেটের ঘণ্টা তখনও টিং টিং করেই বেজে চলেছে। ট্যাক্সির ভেতর দীপঙ্কর আবার সনাতন বাবুর দিকে চেয়ে দেখলে। সত্যি তখনও সে মুখে কোনো উদ্বেগ নেই, অশান্তি নেই। সত্যি যেন তিনি হতাশ হতে জানেন না। যত উদ্বেগ সবই যেন দীপঙ্করের। যদি সত্যি আবার সেদিনকার মতো অশিষ্ট ব্যবহার করে। হঠাৎই দীপঙ্কর এতক্ষণে কথা বললে, আপনাকে সতীর কাছে রেখে আমি চলে যাব সনাতনবাবু। সনাতনবাবু বললেন, তার কোনো প্রয়োজন নেই দীপঙ্করবাবু। আমি হতাশ হই না, আমি এখনও আশা পোষণ করি। কিন্তু আমি কাছে থাকলে সতী হয়তো মন খুলে কথা বলতে পারবে না। আপনারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে মিটমাট করে নেবেন, আমি তার মধ্যে নাই বা থাকলাম। সনাতনবাবু অন্ধকারের মধ্যেই হাসলেন, তারপর বললেন, আপনি কি ভাবেন অতই সহজ? প্যাসিফিক ওশানের রহস্যভেদ হয়তো একদিন মানুষ করতে পারবে, কিন্তু মানুষের পক্ষে নিজের মনের রহস্য ভেদ করা অতই সহজ কি? তাহলে এত সংঘর্ষ কেন? এত জাতিভেদ, এত প্রথাভেদ, আর এত নানা রকম ভেদাভেদই বা কিসের? আর তারপর বললেন, আর তাছাড়াও রহস্য থাকাটাই তো ভালো। রহস্য আছে বলেই তো সংসারে যেমন এত অমিল, তেমন এত বৈচিত্র্য, এত সৌন্দর্য। ফুলের যে সৌন্দর্য তা কি ব্যাখ্যা করবার জিনিস দীপঙ্করবাবু? কিন্তু কোন ফুলে বিষ আর কোন ফুলে মধু আছে তা জানলে কি ভালো হয় না? সনাতনবাবু বললেন, না, ভালো হয় না। সব জিনিসের সবটুকু জানতে নেই, কিছু অজানা রাখতে হয়। যেমন ভূত, যেমন ভগবান, তার সবটুকু জানলে সংসারে অনেকখানি আনন্দ থেকে বঞ্চিত হয়। দীপঙ্কর বললে, কিন্তু বিষ খেয়ে তো মৃত্যুও হতে পারে। সনাতনবাবু বললেন, সবসময় মৃত্যু তো অবাঞ্ছনীয় নয় দীপঙ্করবাবু। সে কি? সনাতনবাবু বললেন, এমন মৃত্যুও তো আছে যা দিয়ে কোটি কোটি মানুষ নবজন্ম পায়।
দীপঙ্কর অবাক হয়ে গেল, বললে, সে কীরকম? তখন 33 আপ সামনে থেকে গুম গুম করে চলেছে। গাড়ির জানালায় আলো নেই। ট্রেন ছাড়বার পর থেকেই আলো নিভিয়ে দেওয়া হয় সব ট্রেনের। নিচের ইস্পাতের চাকাগুলো লাইনের ওপর দিয়ে গড় গড় করে গড়িয়ে চলেছে। হঠাৎই সনাতনবাবু বললেন, ওই দেখুন, লাইনের ওপর দিয়ে ট্রেনের চাকাগুলো কেমন নির্মমভাবে গড়িয়ে গড়িয়ে চলেছে। দীপঙ্কর আরও মনোযোগ দিয়ে দেখতে লাগলো সেই দিকে। এমন অনেক লোক ছিল যারা ওই চাকার তলাতেই প্রাণ দিয়েছে। এই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের এই হয়তো লোক একদিন ওই চাকার তলায় প্রাণ দিয়েছে এবং ভবিষ্যতেও হয়তো একদিন প্রাণ দেবে। কথাটা ভাবতেই দীপঙ্কর কেমন যেন শিউরে উঠল। সেই প্রাণ দেওয়ার সবটাই কি মৃত্যু? তাদের মধ্যে কারোর কারোর মৃত্যু হয়তো অমৃত। একজনের মৃত্যুতে হয়তো আরেকজন অমৃত পেয়েছে। নিজের মৃত্যু দিয়ে হয়তো আরও 10 জনকে নবজন্ম দিয়ে গেছে। এমনও তো হতে পারে। দীপঙ্কর তবুও কথাগুলো বুঝতে পারলে না। 33 আপ তখন অনেক দূরে চলে গেছে। তার পেছনে লাল টিল ল্যাম্পটা একটা ছোট বিন্দুর মতো দেখাচ্ছে। সনাতনবাবুর কথায় হঠাৎ সেই বহুদিনের চেনা জায়গাটা যেন বড় ভয়ানক হয়ে উঠল দীপঙ্করের চোখে। দীপঙ্করের চোখের সামনে যেন 33 আপের চাকাগুলো সব লাল হয়ে উঠল, লালে লাল। আর সমস্ত স্লিপারগুলো আর 90 পাউন্ডের একজোড়া রেল যেন টাটকা গরম রক্তে স্নান করে উঠল হঠাৎই। ভূষণই ডিউটি করছিল তখন। ভূষণের যেন একটা নেশা লেগে গিয়েছিল এই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের ওপর। এই গেট ছেড়ে কোথাও যেতে চায় না সে। কত লোক কত জায়গায় বদলি হয়েছে, কিন্তু ভূষণ বন্দী হয়ে আছে এই গেটের গুমটি ঘরেই। দীপঙ্করের মতো সেও যেন এই গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে দিয়েছে। ভূষণ গেটটা খুলে দিলে। আশ্চর্য! দীপঙ্কর অবাক হয়ে গিয়েছিল সনাতনবাবুর কথা শুনে। এমন অবাক ভবিষ্যৎবাণী সেদিন সনাতনবাবু কেমন করে করতে পেরেছিলেন? তিনি কেমন করে জানতে পেরেছিলেন যে এখানেও একদিন এমন হবে? আর তাছাড়া যীশু খ্রিস্টের কথাটাই ভাবুন না। ভাবুক দীপঙ্করও। তার একলার মৃত্যু দিয়ে তিনি কত কোটি কোটি লোকের নবজন্ম দিয়ে গিয়েছিলেন। গেটটা খুলতেই ট্যাক্সিটা গিয়ে দাঁড়ালো লক্ষ্মীদির বাড়ির সামনে। রঘু দরজা খুলে দিয়ে বললে, কিন্তু দিদিমণি তো নেই। নেই? কোথায় গেছে? সনাতনবাবু আর দীপঙ্কর ভেতরে এসে বসল। রঘু বললে, হাইকোর্ট থেকে এক ভদ্রলোক এসে দিদিমণিকে নিয়ে গেছেন। হাইকোর্ট থেকে? কখন? ওই দুপুরবেলা। আবার সেই মিস্টার ঘোষালের কেসটা নাকি? সনাতনবাবুকে বললেন, আর একটু বসুন, একটু পরেই হয়তো এসে যাবে। আর সত্যি সত্যি এলো। আধ ঘন্টার মধ্যেই এসে গেল। বাইরে একটা গাড়ি শব্দ হতেই দীপঙ্কর বললে, ওই যে সত্যি এসে গেছে। শব্দটা রঘুর কানেও গেছে। সে দৌড়ে এসে দরজাটা খুলে দিয়েছে। হয়তো সতীর খুব পরিশ্রম হয়েছিল সারাদিন। মিস্টার ঘোষালের মামলা সাক্ষী হয়ে হয়তো সারাদিন উকিলের জেরার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু উঠে গিয়ে দরজাটার কাছে যেতেই দীপঙ্কর যেন সামনে ভূত দেখে এক পা পিছিয়ে এলো। সতী নয়, লক্ষ্মীদি। কিন্তু লক্ষ্মীদির এ কি চেহারা হয়েছে? কোথায় গেল সেই লিপস্টিক, সেই সিফন, সেই ব্রোকেড, আর কোথায় সেই সিগারেট? লক্ষ্মীদিকে প্রথমটা চিনতে কষ্ট হয়েছে দীপঙ্করের। দীপঙ্কর ভূত দেখার মতো লক্ষ্মীদিকে এক দৃষ্টে দেখতে লাগলো। ডাকলে, লক্ষ্মীদি। মুখ তুলে সামনে দীপঙ্করকে দেখে লক্ষ্মীদি হঠাৎ যেন হাউ হাউ করে কেঁদে উঠল। কি হলো লক্ষ্মীদি? কি হলো তোমার? ট্যাক্সিটা তখনও দাঁড়িয়ে আছে। তখনও ভাড়া মিটিয়ে দেওয়া হয়নি। রঘু তখন ট্যাক্সি থেকে লক্ষ্মীদির সুটকেসটা নামিয়ে নিচ্ছে।
লক্ষ্মীদির কান্নার সঙ্গে সঙ্গে দীপঙ্করের সমস্ত অন্তরাত্মাও যেন হঠাৎ আর্তনাদ করে উঠতে চাইল। কি হলো লক্ষ্মীদি, কি হলো তোমার? হঠাৎ তুমি কোত্থেকে এলে? আর কথা নেই বার্তা নেই লক্ষ্মীদি সেই সিঁড়ির ওপর উঠেই যেন টোলে পড়ে যাচ্ছিল। তারপর 2 হাত বাড়িয়ে দীপঙ্করের ওপর ঝাঁপিয়ে পড়ল। একেবারে কান্নায় ভেঙে পড়ল লক্ষ্মীদি। বললে, আমার টেলিগ্রাম পাসনি তোরা? আমি যে টেলিগ্রাম পাঠিয়েছিলাম সতীকে। কিসের টেলিগ্রাম? কি ছিল টেলিগ্রামে? কিন্তু লক্ষ্মীদির তখন আর সেই সব বুঝিয়ে বলবার মতো ক্ষমতা নেই। দীপঙ্করের মনে হলো লক্ষ্মীদি যেন থরথর করে কাঁপছে। লক্ষ্মীদির তখন আর কোনো দিকে কোনো জ্ঞান নেই। সেই সিঁড়ির ওপর দাঁড়িয়েই দীপঙ্কর লক্ষ্মীদিকে সান্ত্বনা দিতে লাগলো। চুপ করো লক্ষ্মীদি, চুপ করো, চুপ করো। তারপর ধরে ধরে ঘরের ভেতর নিয়ে যাবার চেষ্টা করলে। বললে, চলো লক্ষ্মীদি, ভেতরে চলো, আর কেঁদো না। কি হয়েছে তোমার বলো? লক্ষ্মীদি ভেতরে যেতে যেতে বললে, আমার সর্বনাশ হয়ে গেছে রে দীপু, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি হয়েছে সর্বনাশ? চলো ঘরের ভেতরে গিয়ে সব বলবে, চলো। এ রাস্তায় আর কান্নাকাটি করো না, লোকে কি ভাববে? ঘরের ভেতর সনাতনবাবু চুপ করে বসেছিলেন। তিনি শুধু একবার চেয়ে দেখলেন, কিন্তু সেই মুখে কোনো কৌতূহল নেই, কোনো জিজ্ঞাসা নেই। তিনি যেমন চুপ করে বসেছিলেন তেমনি চুপ করে বসে রইলেন। আর দীপঙ্কর তখনও লক্ষ্মীদিকে সান্ত্বনা দিচ্ছে। ছি লক্ষ্মীদি, চুপ করো, কেঁদো না। ঘরে গিয়ে তোমার সব কথা শুনবো। ঘরে চলো।